নমস্কার সবাইকে সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন সুদেষ্ণা রায় রচিত ছোট গল্প উত্তর। গতকাল দুপুরের ডাকেই এসেছিল চিঠিটা, বাবুইয়ের চিঠি। ইতিমধ্যেই সায়ন্তনী চিঠিটা বার চারেক পড়ে ফেলেছে। যতবার পড়ছে আরও বিস্মিত হচ্ছে সায়ন্তনী। একেই বলে রক্তের টান। এতদিনে সায়ন্তনীর মন শান্ত হলো। আজ বুঝতে পারল বাবুই কার সন্তান। গত 21 বছর, 22 বছর, মানে যেদিন থেকে বাবুইকে ধারণ করেছে সেদিন থেকেই এই একটি প্রশ্ন ওকে কুড়ে কুড়ে খেয়েছে। বাবুই কার সন্তান? সৌম্যর, কল্যাণের নাকি মনীষের? গত 2 দশক ধরে এই তিনজন সায়ন্তনীর জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়েছিল। এদের তিনজনকেই একসময় সায়ন্তনী প্রাণ দিয়ে ভালোবেসেছিল। পরে সময়ের স্রোতে সেই ভালোবাসার জোয়ারে পড়লেও 22 বছর ধরে এদের সাহচর্য পেয়ে এসেছে সায়ন্তনী। আর পাবে নাই বা কেন? সৌম্য সায়ন্তনীর স্বামী, কল্যাণ ওর সহকর্মী। আর মনীষ সেই মানুষটি 20 বছর ধরে সায়ন্তনীর জীবনের নেপথ্য কাহিনীর গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে রয়েছে। সায়ন্তনীর বয়স তখন 22 পেরিয়ে সবে 23-এ পড়েছে। বিজ্ঞাপন সংস্থায় ওর চাকরিটা কনফার্মড। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। সৌম্যর সঙ্গে বিয়ে হয়েছে তখন বছরখানেক হয়ে গেছে। সৌম্যরও টকটক করে পদোন্নতি হচ্ছে। হবে নাই বা কেন? ওর বায়োডাটাটি যে একেবারে নিখুঁত। যেমনটি হওয়া উচিত ঠিক তেমনটি। IIT থেকে ইঞ্জিনিয়ারিং, তারপর হার্ভার্ড থেকে বিজনেস ম্যানেজমেন্ট পাশ করে ফিরে আসে ভারতে। কারণ সৌম্য আদর্শবাদী। সরাসরি রাজনীতি না করলেও সৌম্য দেশপ্রেমী। দেশকেই দিতে চাই ওর শ্রম। ফেরত এসে মোটা মাইনেরই চাকরি পেল নামি কোম্পানিতে। অবশ্য আমেরিকায় সৌম্য যে চাকরি পেয়েছিল তার যা মাইনে ছিল সেটার তুলনায় এ হয়তো তুচ্ছ। কিন্তু সৌম্য পরোয়া করে না। নিজের দেশে ডাল ভাত খেয়েও মাথা উঁচু করে চলতে চাই। এখানে আমার মারুতি গাড়িই ভালো, BMW নাই বা হলো। আমার মতো ছেলে যার দেশে একটা শিকড় আছে, ভালো চাকরি আছে, বন্ধুবান্ধব আছে, তার পক্ষে বিদেশে গিয়ে পড়ে থাকার কোনো মানে হয় না। এই ছিল সৌম্যর বক্তব্য। কিন্তু তা বলে সৌম্যর গতিবিধি কম, আন্তর্জাতিক নয়। চাকরির খাতিরে বিদেশে প্রায়ই যেতে হয় সৌম্যকে। এভাবে যাওয়ার একটা মর্যাদা আছে, বলতো সৌম্য। আর সৌম্যর এইসব কথাবার্তাই সায়ন্তনীকে আকৃষ্ট করেছিল। ওদের আলাপ হয় এক বন্ধুর বাড়িতে। তারপর মাস 6 মধ্যেই সায়ন্তনী ও সৌম্য ঠিক করে বিয়ে করবে। প্রায় 1 সপ্তাহের নোটিশেই বিয়ে হয়ে যায়। যেহেতু সায়ন্তনী তখন নতুন চাকরিতে জয়েন করেছে তাই ছুটি পায়নি, হানিমুনও হয়নি। অবশ্য সৌম্যর মতে হানিমুনটা একটা বিদেশি কনসেপ্ট। আর আমাদের দেশে অ্যারেঞ্জ ম্যারেজ হলে হানিমুন যাওয়ার মানে আছে, নিভৃতে একে অন্যকে জানার জন্য। আমরা 6 মাস ধরে প্রায় প্রতিদিন মিট করেছি, আমাদের আবার হানিমুন? তাই ওদের বিবাহোত্তর জীবন শুরু সৌম্যর সাদার্ন এভিনিউয়ের কোম্পানি ফ্ল্যাটেই। সুন্দর করে বাড়ি সাজিয়েছিল সায়ন্তনী। সৌম্য যথেষ্ট তারিফ করত সায়ন্তনীর এই দিকটাকে। সৌম্যকে ভালোও বেসেছিল সায়ন্তনী। কল্যাণ সায়ন্তনীর সহকর্মী, ভীষণ স্মার্ট, অটিস্টিক অথচ এফিশিয়েন্টও। শিল্পী মানুষ যাদের সায়ন্তনী চিনত তাদের থেকে কল্যাণ আলাদা। ও দারুণ কপি লেখে, গান লেখে, ছবি আঁকে। অ্যাড ফিল্ম সম্পর্কেও ওর ধারণা খুব স্বচ্ছ। মাত্র 29 বছর বয়সেই ওদের নামী এজেন্সির ক্রিয়েটিভ হেড কল্যাণ। প্রথম থেকেই কল্যাণের সুনজরে পড়েছিল সায়ন্তনী। কল্যাণ ওকে কাজ করতে সাহায্য করত খুব। কিন্তু কখনো ব্যক্তিগত কিছু কথা বলেনি কল্যাণ। এমনকি সায়ন্তনীর বিয়ে ঠিক হবার পর কল্যাণই অফিসের সবার তরফ থেকে একটা অসাধারণ কার্ড তৈরি করে দিয়েছিল। সেটা আজও রাখা রয়েছে সায়ন্তনীর আলমারিতে। কল্যাণের একটা অভ্যেস সবার নাম ছোট করে ডাকা। সায়ন্তনীকে তাই সায়ো বলেই ডাকত ও। প্রায়ই বলতো, আমার নিজের এজেন্সি হলে শুধু একজনকে আমি নিয়ে যাব, সেটা কি জানো? সায়ো। কারণ ওর মধ্যে রয়েছে জীবনী শক্তি। ও কাজ করতে ভালোবাসে। কাজ করলে সায়ো সুস্থ থাকে, ওকে আরও সুন্দরী লাগে।
কল্যাণের এ ধরনের মন্তব্য সবার গা সওয়া হয়ে গিয়েছিল, কারণ ও ওই রকমই। সায়ন্তনীর বিয়ের মাস 6 বাদে ওর পদোন্নতির পিছনে কল্যাণের হাত ছিল, তাই সায়ন্তনী প্রমোশনের চিঠি পাওয়া মাত্র ছুটে গিয়েছিল কল্যাণের কিউবিকলে। থ্যাংক ইউ ভেরি মাচ কল্যাণ, আমি ভাবতেই পারছি না এত কম সময়ে এই চিঠি। সত্যি আমি। কথাটা শেষ হওয়ার আগেই কল্যাণ চেয়ার ছেড়ে উঠে সায়ন্তনীর মুখ দুটো হাতে ধরে ওর ঠিক ঠোঁটের মধ্যিখানে একটা চুমু খেলো। সায়ন্তনী অবাক, কিন্তু বিরক্ত হলো না। কেমন যেন ভালো লাগলো ওর, কারণ কল্যাণ শুধু সুন্দরী নয়, ক্যারিসম্যাটিক, ক্রিয়েটিভ, যেসব গুণ চিরকালই সায়ন্তনী অ্যাডমায়ার করেছে। সায়ো, তুমি কি বোকা? বোঝো না আমি সেই প্রথম দিন থেকেই তোমাকে ভালোবেসেছি। কিন্তু কোনোদিন বলনি কেন? বলাটাই আসল। না তা নয়, কিন্তু আমার যখন বিয়ে ঠিক হলো তখনও তুমি। ভালোবাসা মানেই বিয়ে করতে হবে? সায়ো, ইউ আর সো অ্যান্টিকুয়েটেড। আমি তোমাকে ভালোবাসি তোমার জীবনী শক্তির জন্য, তোমার ভিতরের মানুষটিকে। আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমাদের ভালোবাসাটা বিয়ে, সংসার এসবের মধ্যে আবদ্ধ থাকবে না, কিন্তু আমি চিরকালই তোমার থাকবো, তুমিও আমার। জেনো, যে কোনো সময় মুশকিলে পড়লে আমি আছি। সেই শুরু হয়েছিল কল্যাণ সায়র ভালোবাসা। প্রথমে তা ছিল গল্প কাজ করার মধ্যেই আবদ্ধ। মাঝে মধ্যে সৌম্যর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে সায়ন্তনীর মধ্যে একটা অপরাধবোধ জেগে উঠত। ছি, সৌম্যর মতো মানুষের ভালোবাসা পেয়েও কি করে আমি আরেকজনকে ভালোবাসি? কল্যাণকে কথা বলা মাত্র ও যুক্তি দেখিয়েছিল সায়ন্তনীর এই দুজনকে ভালোবাসার পক্ষে। দেখো সায়ো, কখনো কেউ সারা জীবন একজনকে ভালোবেসে কাটাতে পারে না, মেয়েই হোক বা ছেলে। কিন্তু সমাজ সেটা চাই। ছেলেরা তবু বাইরে কিছু একটা করার সুযোগ পায়, মেয়েদের সাধারণত সেটা হয় না। স্বামী ছাড়া আর কাউকে ভালো লাগলেও তারা সেই ভালো লাগা দমিয়ে রাখে, মনে মনে ভালোবাসে। আচ্ছা, যদি মনে মনে স্বামী ছাড়া কাউকে ভালোবাসলে সেটা দোষ না হয়, তাহলে সেই ভালোবাসাটা পূর্ণ হলে কেন দোষ হবে? এটা শুধু সমাজের একটা সিলি নিয়ম। সত্যি, সায়ন্তনীও ভেবে দেখেছে কল্যাণের কথাটা কত ঠিক। ও তো সৌম্যকে ভালোবাসে, ওকে সঙ্গ দেয়, ওর বাড়িঘরদোর দেখে। কল্যাণের সঙ্গে প্রেম করলেও সেটা প্রকাশ্যে করে না, কাউকে কোনো দিন অপ্রস্তুত করে না। ওদের ভালোবাসাটা ওদের নিজের, একেবারে নিজস্ব, কেউ জানে না। কল্যাণের মাধ্যমেই মনীষ মিশ্রর সঙ্গে সায়ন্তনীর আলাপ। মনীষ বড়লোকের একমাত্র ছেলে হয়েও চাকরি করে, কলেজে পড়ায়, দিল্লির JNU-তে। টাইমস অফ ইন্ডিয়ায় ওর এডিট পেজে লেখা ছাপা হয়। ও বছরে একবার অন্তত ভিজিটিং প্রফেসর হিসেবে কোনো না কোনো বিদেশি ইউনিভার্সিটিতে যায়। মনীষ যেন সব কিছু জানে। ভারতের পলিটিক্স থেকে শুরু করে সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, সব বিষয়েই ওর একটা মতামত আছে, এবং তা মনীষ যুক্তি দিয়ে বোঝায়। প্রথম দিন মন্ত্রমুগ্ধের মতো মন দিয়ে মনীষের কথা শুনেছিল সায়ন্তনী। সৌম্য সেদিনই গেছে দিল্লি, তাই সায়ন্তনীর হাতে খানিকটা সময় ছিল। মনীষের সঙ্গে রেস্তোরাঁয় ডিনার সেরে বাড়ি ফিরেছিল রাত 12টায়। শুধু কথা দিয়ে কেউ যদি জাদু করতে পারে তো সে মনীষ। সৌম্য ফিরে আসতে মনীষের কথা সায়ন্তনী সৌম্যকে বলেছিল। সৌম্য ওকে নেমন্তন্ন করতে বলে। মনীষ এসেছিল ওদের বাড়িতে, সৌম্যর সঙ্গেও পটেছিল ওর। যাওয়ার আগে মনীষ সৌম্যকে বলেছিল, দ্য মোস্ট প্রেশাস থিং ইউ হ্যাভ ইজ ইয়োর ওয়াইফ, ট্রিট হার ওয়েল। এরপর মাসখানেক মনীষের কোনো খবর নেই। হঠাৎ মনীষ আবার এলো কলকাতায়। এয়ারপোর্ট থেকেই ফোন করেছিল সায়ন্তনীকে। বিকেলে চা খাওয়ার নেমন্তন্ন। সায়ন্তনীর সেদিন কাজ কম ছিল। এ গেল মনীষের সঙ্গে দেখা করতে। চায়ের অর্ডার দিয়েই মনীষ বোমাটা ফাটালো। তোমাকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি সায়ন্তনী, তাই তো কাজের ছুতো করে কলকাতায় চলে এলাম। তোমাকে আমি চাই। না, বলতে দাও। তোমার সংসার ভাঙতে বলছি না, কেবল আমাকে একটু সময় দিও। সায়ন্তনীর 23 বছরের জীবনে এই তৃতীয় পুরুষ। সায়ন্তনী কিন্তু মনীষকে চড় মেরে চলে আসেনি, বলেওনি না এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ সায়ন্তনীও মনীষের প্রতি আকৃষ্ট হয়েছিল। কিন্তু ও সৌম্যকেও এর জন্য কম ভালোবাসেনি, কম পড়েনি কল্যাণের প্রতি ভালোবাসারও।
তিনজনকেই সায়ন্তনী সময় করে দিয়েছিল সুন্দরভাবে। এমনকি ওরা তিনজনে কতদিন সায়ন্তনীর বাড়িতে আড্ডা মেরেছে একসঙ্গে। কেউ কখনো ঝগড়া করেনি নিজেদের মধ্যে। কল্যাণ বা মনীষ কেউই কখনো সৌম্যকে বলেনি তোমার স্ত্রীকে ভালোবাসি। কিন্তু সৌম্য জানত শুধু ওর জন্য ওরা আসে না, সায়ন্তনীকেও ওরা চাই ওদের মধ্যে। মাঝে মাঝে রাতে সায়ন্তনীকে সৌম্য বলেছেও সে কথা, আমি কিন্তু এতে রাগ করি না, আমার গর্ব হয়, যাকে ওরা চায় সে শুধু আমার। কথাটা শুনে সায়ন্তনীর অপরাধবোধটা ছ্যাঁত করে আঘাত করত ওকে, কিন্তু পর মুহূর্তেই ও বোঝাতো নিজেকে, আমি তো সৌম্যকে কোনোভাবে আঘাত দিচ্ছি না, সুতরাং। এভাবেই চলছিল সায়ন্তনীর জীবন। তারই মধ্যে এলো সেই দিন, যেদিন ভোর রাত্রে সৌম্যর কাছে নিজেকে সঁপে দেওয়ার পর সৌম্য সকালের ফ্লাইটে দিল্লি চলে যায়। সেদিনই লাঞ্চের সময় কল্যাণের বাড়িতে যায় সায়ন্তনী। এটা ওরা প্রায়ই করত। লাঞ্চ খেয়ে কল্যাণের ভালোবাসার তোড়ে ভেসে যায় সায়ো, কল্যাণের সায়ো। অফিসে ফিরে শোনে ফোন এসেছিল তাজ বেঙ্গল থেকে, মনীষের। তাড়াতাড়ি ডায়াল করলো সায়ন্তনী। সায়ন্তনী, আজ দেখা করতেই হবে। আমার আজ রাত হবে মনীষ, প্লিজ আজ নয় কাল। না, আমি এসে সৌম্যর সঙ্গে আড্ডা মারব, তুমি যখনই আসো এসো, শুধু তোমাকে আজ দেখতে চাই। সৌম্য নেই, দিল্লি গেছে। দেন আই মাস্ট সি ইউ, তুমি তাজে এসো, রুম 203। কিন্তু 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 নয়, তুমি আসছো, আমার গাড়ি আছে, তোমাকে পৌঁছে দেবে। আমার নতুন বই বেরুবে, সেটা আজ তোমাকে দেখাতেই হবে। সেদিন রাত্রে প্রথম মনীষের কাছে সায়ন্তনী আত্মসমর্পণ করে। রাতে বাড়ি ফিরে বহুক্ষণ জেগেছিল সায়ন্তনী, নিজেকে বিশ্লেষণ করার চেষ্টা করছিল। আমি কি মানসিক রোগী? আমি কি বারবনিতারও অধম? একদিনে তিনজনের সঙ্গে। পরদিন সকালেই কল্যাণ সায়ন্তনীকে বলে ওকে বোম্বে যেতে হবে, বোম্বে ব্রাঞ্চের একটা ক্যাম্পেনের জন্য। হয়তো মাসখানেক থাকতে হতে পারে, কালই যেতে হবে। এটা বিশাল একটা কাজ, সায়ন্তনীর জীবনের একটা বড় পদক্ষেপ। তড়িঘড়ি সায়ন্তনী ফোন করলো সৌম্যকে। সৌম্য খুশি। নিশ্চয়ই যাবে, বাড়ির চাবিটা মার কাছে রেখে যেও, ডোন্ট ওয়ারি, আমি ঠিক ম্যানেজ করে নেব সব। তুমি তো জানো আমি বিশ্বাস করি আধুনিক দাম্পত্য সুখের অন্যতম উপাদান স্বামী স্ত্রী দুজনের সাফল্য। মনীষ সেদিন বিকেলেই দিল্লি ফিরে যায়। হোটেলে ফোন করে সায়ন্তনী ওকে জানাই ওর পক্ষে সেদিন দেখা করা অসম্ভব, কারণ ও কালই বম্বে যাচ্ছে। মনীষ হতাশ হলেও জোর করে না, কারণ মনীষ ওই রকমই। ও কেবল সায়ন্তনীকে মাঝে মধ্যে চাই, কিন্তু ওর কোনো কাজে বাধা হতে চায় না। বম্বেতে 1.5 মাস কাটাতে হলো সায়ন্তনীকে। সকাল বিকেল কাজ আর কাজ। কখনো মডেল শ্যুট করছে, কখনো আর্টওয়ার্কে লেআউট, তারপর আউটডোর ইনডোর। দিনের শেষে হোটেলে বালিশে মাথা দেওয়া মাত্র ঘুম। মনীষ ও সৌম্য নিয়মিত ফোন করেছে সায়ন্তনীকে, উৎসাহ দিয়েছে। অবশেষে কাজ শেষ, ক্লায়েন্ট খুশি, সায়ন্তনীর জয় জয়কার। কলকাতার প্লেনে উঠে চোখ বন্ধ করে সায়ন্তনী ভাবতে শুরু করলো গত 1.5 মাসের কথা, সেই দিনটির কথা। কই, এই 1.5 মাসে তো এত লোকের সঙ্গে দেখা হয়েছে, কাউকে তো সেই রকম ভালো লাগেনি। ও তো কোনো পুরুষের আলিঙ্গন পায়নি। কই, তাতে তো ওর কোনো পূর্ণতাবোধ আসেনি, ও কাজের আনন্দেই মেতেছিল। তাহলে ও তো মানসিক রোগী নয়। শুধু সৌম্য কল্যাণ মনীষকেই ও ভালোবাসে, সে তো বাঁচতেই পারে, কারণ কোনো একজন পুরুষ কি ওকে সব দিতে পারবে? হঠাৎ গাটা গুলিয়ে উঠল সায়ন্তনীর। প্লেনটা কি এয়ার পকেটে ঢুকলো? কই না তো। গা গুলানো ভাবটা বেড়েই চলল। শেষেও বাথরুমে গিয়ে বমি করলো। ব্রেকফাস্ট খেলো না। ওই 2 ঘন্টা যে কি কষ্টে কাটলো তা ওই জানে। কলকাতায় ফিরে বাড়ি এসেও বমি ভাব যায় না, মাথা ঘুরছে, ওভারওয়ার্ক। সেদিন অফিস গেল না সায়ন্তনী। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবার বমি ভাব, বমি করলও ও। এবার সায়ন্তনীর ভয় হলো। কি হয়েছে ওর? সৌম্যকে বলল ভয়ের কথা। সৌম্য শুনে হেসে খুন। সায়ন্তনী, তুমি পাগল, এটা তোমার মর্নিং সিকনেস হচ্ছে, ইউ আর প্রেগনেন্ট। সেদিন বিকেলেই ডাক্তারের কাছে যায় সায়ন্তনী। হ্যাঁ, কনফার্মড, ও 4 উইকস প্রেগনেন্ট। বাড়ি এসে সৌম্যকে কথাটা বলায় সৌম্য খুশিতে মগ্ন, কিন্তু সায়ন্তনী ভয়ে মরছে। ও তো জানে ও কবে প্রেগনেন্ট হয়েছে, সেই যেদিন ও 3 জনের কাছেই নিজেকে মেলে ধরেছিল। তাহলে এই শিশুটির বাবা কে? এরপর 21টি বছর কেটে গেছে। এর প্রতিটি দিনই সায়ন্তনী ভেবেছে বাবুই কার।
কখনো ওর কথা বলার স্টাইল দেখে মনে হয়েছে মনীষ ওর বাবা। আবার যখন ছবি এঁকেছে বা কবিতা লিখেছে তখনই মনে হয়েছে না, সৌম্য ওর বাবা। আসলে বাবুই একেবারে ছোট সায়ন্তনী, ওর রেপ্লিকা। তাই চেহারা দেখে বোঝা কঠিন। কেবল বাবুই সায়ন্তনীর চেয়ে অনেক লম্বা। তবে মনীষ, কল্যাণ, সৌম্য তিনজনেই 6 ফুটের মতো লম্বা। সুতরাং এটা কার কাছ থেকেও পেয়েছে তা সায়ন্তনী জানে না। বাবুই ICSE পাশ করেই পরীক্ষা দিয়ে আমেরিকায় চলে যায়। সেখানে 3 বছর পরে। এবার ওর গ্র্যাজুয়েশনের ইয়ার। সায়ন্তনী ও সৌম্য যাবে আমেরিকা। কল্যাণ বলেছে ও চেষ্টা করবে যেতে। মনীষ আমেরিকায় পড়াচ্ছে, তাই বলেছে যাবে ওর গ্র্যাজুয়েশনে। গ্র্যান্ড একটা ব্যাপার হবে। এই সময়ই এলো বাবুইয়ের চিঠি, সেই মোক্ষম চিঠি। বাবুই লিখেছে, মা, তোমরা আসছো, খুব ভালো কথা, আমি খুব খুশি। জানো তো, টেউ বলেছে আগামী বছরই আমরা বিয়ে করব, কারণ আমি প্রেগনেন্ট। বাচ্চা হওয়ার পরই বিয়ে করব। কিন্তু মা, আমার সমস্যা হয়েছে। আমি জানি না এটা টেউ না পাবলো না পিয়ের সন্তান। টেউ আমার বয়ফ্রেন্ড, কিন্তু আমি পাবলো ও পিয়েরকেও ভালোবাসি। ওদের বিয়ে করব না, কিন্তু ভালোবাসি ওদের। জানো তো, ওরা 3 জনে 3 রকম। আমি 3 জনের কাছে পেয়েছি 3 ধরনের আস্বাদ। মা, জানো তো, আমি নিশ্চয়ই অস্বাভাবিক। আমি 3 জনের সঙ্গে 24 ঘন্টার মধ্যে 3 বার। বুঝতে পারছো তো মা? আর ওই দিনেই আমি কনসিভ করেছি। আমি একেবারে পজিটিভ। মা, কি হবে? সায়ন্তনী আজ বুঝেছে বাবুই কার মেয়ে। বাবুই ওর মেয়ে, আর কারো নয়, শুধু ওর। আজকের পাঠ এখানেই শেষ করছি। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আজ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।